পদ্ম ইসানের এরূপ দেখে অবাক না হয়ে পারল না। এরূপের সাথে এই প্রথম পরিচিত সে, আগে কখনো পরিচয় হয়নি, আর ইসানও দেখায়নি তার এরূপ রূপ। সে কি পদ্মকে অবিশ্বাস করছে? যা সত্যি তাই বলবে, মিছিমিছি কেন সে বকা শুনবে? একটা বাচ্চা ছেলে কামড় দিয়েছে, ইচ্ছে করে দেয়নি, আমি তাকে ধরেছিলাম তাই দিয়েছে। ইসান হতভম্ব হয়ে গেল পদ্মের কথা শুনে। বাচ্চা ছেলে কামড় দিয়েছে? কি বলছো এসব? জি হ্যাঁ, আমি ঘুমাচ্ছিলাম ইঞ্জিয়াপুর রুমে, একটা বাচ্চা ছেলে দৌড়ে যাচ্ছিল। আমি প্রথমে অবাক হয়েছিলাম দেখে, কারণ এ বাসায় তো কোনো বাচ্চা নেই, আর আসবেও বা কোথা থেকে। আপনি তো আর আমাকে বলেননি যে আজ আপনার জন্মদিন, বাসায় মেহমান আসবে, হয়তো বাচ্চাটিও সেরকম কেউ হবে। আমি ওর হাত ধরেছিলাম জিজ্ঞেস করার জন্য তুমি কেন এসেছো, তাই কামড় দিয়েছে। ইসান ভ্রু কুঁচকে তাকালো পদ্মের দিকে। মেয়েটার দৃষ্টি ফ্লোরের দিকে, বড্ড উদাসীন দেখাচ্ছে। পরিচয় জানতে পেরেছো? পদ্ম একটা বড় নিঃশ্বাস ছাড়ল। না। তাহলে কি শুধু শুধুই কামড় খেলে? তুমি একটা কামড় দিতে পারলে না? পদ্ম চোখ বড় বড় করে ইসানের দিকে তাকালো। ইসান সজ্ঞানে কথাটা বলেছে তো? কী সব বলছে? বাচ্চার সাথে সেও কি বাচ্চা হয়ে যাবে নাকি? বাচ্চাটা আমাকে কামড় দিয়েছে বলে কি আমিও তাকে কামড় দেব? এতটা নির্বোধ না আমি। ইসান শব্দ করে হাসলো। পদ্মের চিবুক ধরে দুবার দুদিকে ঘোরালো। সত্যি তুমি নির্বোধ না? পদ্ম উত্তর দিচ্ছে না, শুধু ইসহানকে দেখছে। যখন বাসা থেকে বের হয়েছিল তখন মেরুন কালারের একটা শার্ট পরেছিল, এখন দেখে উপর দিয়ে কোটও আছে। কখন পরেছে এটা সে তো দেখেনি। পদ্ম ইসহানের কোটে হাত দিল, পরক্ষণে ইসহানের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, এটা কখন পড়েছেন? আমি তো দেখিনি। ইসহান পদ্মের হাতের উপর হাত রাখলো। তুমি তো রেগে রুমে আসোনি, আমি বাহির থেকে এসে এটা পড়েছি। পদ্ম ছোট্ট করে উত্তর দিল। ও। ইসহান তার ঠোঁটটা ভেজালো। পদ্ম, তুমি আমাকে গিফট দিবে না? পদ্মের মনটা ছোট হয়ে এলো। ইরফান তো তাকে জানায়নি আজ তার জন্মদিন, আবার কিসের গিফটের কথা বলছে? হুম, আপনি তো আমাকে জানাননি যে আজ আপনার জন্মদিন, কিসের গিফটের কথা বলছেন? আচ্ছা, তাহলে আমি গিফট দেই। বসো তুমি ওখানে। পদ্ম বেডে বসলো। ইরফান আবার কিসের গিফট দিবে? ইরফান কাবার্ড থেকে কিছু প্যাকেট বের করলো। ইরফান পদ্মের সামনে প্যাকেটগুলো রাখলো। পদ্ম শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে। আজ ইরফানের জন্মদিন, অথচ পদ্ম গিফট পাচ্ছে, বিষয়টা অস্বাভাবিক হয়ে গেল না? এগুলো কি? পদ্ম ইরফানের দিকে তাকিয়ে প্রশ্ন করেছে। ইরফান বুকে হাত গুজে গম্ভীর স্বরে বলল, নিজেই খুলে দেখো। খুলবো? জি ম্যাডাম, খুলুন। আপনার জিনিস আপনি খুলবেন না? দেরি করবেন না, তাড়াতাড়ি খুলুন। পদ্ম প্যাকেটগুলো একটা একটা করে খুলছে আর রীতিমতো অবাক হচ্ছে। একটা প্যাকেটে সুন্দর স্বর্ণের চেন পাওয়া গেল, যেখানে অনেকগুলো ইংরেজি শব্দ দিয়ে পদ্মর নাম লেখা। আরেকটা প্যাকেটে স্বর্ণের আংটি পেল, লাভ শেপ, মাঝখানে আবার পি লেখা। এই দুটো জিনিস পদ্মর খুব বড় সড়ো করে অবাক হয়েছিল। আর এই একটা ব্যাগে গাঢ় নীল জামদানি শাড়ি, নীল চুড়ি, সাদা কাজরা, দুটো কাজল আর একটা লিপস্টিক পেল। এত এত উপহারের মাঝে এক অমায়িক সুন্দরী কন্যা বসে আছে, যাকে অপলক নয়নে তাকিয়ে দেখছে ইজহান। ইস, মেয়েটা একটু বেশি সুন্দর, এত সুন্দর না হলেও পারত। আর এদিকে পদ্ম অবাক চাহনিতে শুধু এগুলো দেখছে, কোনো কিছু মাথায় ঢুকছে না। এগুলো কি? জন্মদিন তো আপনার, গিফট আমার জন্য এনেছেন কেন? ইসহান তার কপালের সামনে এসে পড়া চুলগুলো হাত দ্বারা পেছনে নিল। মনে আছে, বিয়ের পর এই পর্যন্ত আমি তোমাকে একটাও গিফট দেইনি। তোমার জন্মদিনে বলেছিলাম সব গিফট একসাথে দিব, তাই আজ দিয়ে দিলাম। তাই বলে এত কিছু? জি। কেন ম্যাডাম, আপনি খুশি হননি? আপনার মুখে তো হাসি নেই। আসলেই আপনি খুশি হননি? এটা কি আমি ধরে নিব?
না না, আমি ভীষণ খুশি হয়েছি, ধন্যবাদ। একটা কথা বলবো পদ্ম? পদ্ম মাথা নাড়ল। তুমি যে তখন শাড়ি পরেছ, আমি তোমাকে ঠিক মতো মন ভরে দেখতে পারিনি। এখন আবার পরবে? পদ্ম কি বলবে বুঝতে পারছে না। একবার শাড়ি পরেছিল, খুলেও ফেললো, এখন কি আবার পরবে? যেহেতু ইসান এত গিফট দিয়েছে, না করা কি ঠিক হবে? পদ্ম পাশ থেকে কোনো উত্তর না পেয়ে ইসান ইচ্ছে করেই একটু মন খারাপের অভিনয় করে বলল, যদি তোমার কোনো সমস্যা থাকে তাহলে থাকুক, পড়তে হবে না। পদ্ম দেখছে ইসানের মনটা খারাপ হয়ে গেল, তাই আর কোনো কিছু না ভেবেই বলল। না, আমি শাড়ি পরবো। ইসানের চোখটা খুশিতে চকচক করছে। আচ্ছা, তাহলে তুমি পড়ো, আমি বেলকনিতে দাঁড়িয়ে আছি। বলেই ইসান বেলকনিতে চলে গেল। ইসান চলে যাওয়ার পরপরেই পদ্ম শাড়ি পরতে শুরু করলো। শাড়ির সব কিছু ঠিক থাকে, কিন্তু সেই কুচিটা নিয়েই ঝামেলা। কুচি সুন্দর হয়নি। কুচিটা দেখে পদ্ম মুখ কুঁচকে ফেলল। এটা কবে সুন্দর করতে পারবে সে? পদ্ম গলার স্বর উঁচু করে ইসহানকে ডাক দিল। ভিতরে আসুন, শাড়ি পরা শেষ আমার। ইজান রুমে আসলো। পদ্মকে পা থেকে মাথা পর্যন্ত দেখে নিল। পদ্ম তার চোখের বরাবরই সুন্দর যে কোনো অবস্থাতেই। ইজান পদ্মের সামনে ঝুঁকে বসে কুচিটা ঠিক করে দিল। পদ্ম হাসছে। যতবারই পদ্ম শাড়ি পরে ততবারই ইজান কুচি ঠিক করে দেয়। এই জন্য মাঝে মাঝে আর কুচি সুন্দর করে শিখতে মন চায় না। ইজান উঠে দাঁড়ায়, তার হাত পদ্মের গাল স্পর্শ করে বলল, সুন্দর লাগছে খুব পদ্মফুল। পদ্ম ম্লান হাসল। ধন্যবাদ। শুধুই ধন্যবাদ? এক্সট্রা কিছু দিবে না? পদ্ম ভরকে গেল। কি দিবে আর? তার কাছে বা কি আছে? কি দেব আপনাকে? আমার কাছে তো কিছু নেই। ইজহান ভ্রুকুচকে তাকালো। সত্যিই কিছু নেই? না, নেই। ইজহান পদ্মের চুলের খপাটা তার এক হাত দিয়ে খুলে দিল। এবার বেশি সুন্দর লাগছে। পদ্ম আর চোখে তাকালো ইজহানের দিকে। উনি কি করতে চাচ্ছে সেটা বোঝা দেয়। এভাবে তাকিয়ে থেকো না পদ্মফুল, প্রেমে পড়ে যাবে। পদ্ম এবার সরাসরি তাকালো ইজহানের দিকে। ইজহান তার সবগুলো দাঁত দেখিয়ে ভাসছে। আমার বইয়ে গিয়েছে প্রেমে পড়তে। ইসান পদ্মের হাত ধরে একদম তার সামনে এসে দাঁড় করালো। পদ্ম হাত ছাড়ার জন্য বহুত চেষ্টা করছে, কিন্তু পারছে না। ইসান এমনভাবে হাতটা ধরেছে। আমি যদি না ছাড়ি তাহলে তোমার এই লিলিপুট মার্কা শক্তি দিয়ে 100 বছর চেষ্টা করলেও ছাড়াতে পারবে না ম্যাডাম। ছাড়ুন আমাকে। ব্যথা তো পাচ্ছ না, তাহলে কেন ছাড়ুন ছাড়ুন বলছো? আজ রাতে তুমি আমার থেকে ছাড়া পাচ্ছ না। পদ্ম বুঝলো না ইসহানের কথা। মানে বুঝিনি আমি। এত বুঝতে হবে না। আচ্ছা, তাহলে ছেড়ে দিন। ইসহান যেন পদ্মের কথাটা শুনলই না। পদ্মকে টেনে তার সাথে মিশিয়ে নিল। ইসহান বুঝে পদ্মের গালের সাথে, ইসহান ঝুঁকে পদ্মের গালের সাথে তার গাল স্পর্শ করালো। হুম, ছাড়বো না। পদ্মের শরীর ঠান্ডা হিম ধরে গেল যেন। এ কি পদ্ম, তোমার শরীর এমন ঠান্ডা হয়ে গেল কেন? ভয় পাচ্ছ আমাকে নাকি আমার স্পর্শকে? পদ্ম ভাবছে কি বলবে এখন, কিছু বলার নেই। তার কাছে আপাতত কোনো কথাই নেই। নীরব দর্শক আপাতত। পদ্ম, একটা জিনিস চাই তোমার কাছে। পদ্ম মাথা তুলে তাকালো ইজহানের দিকে। কি? আগে বলো, তুমি আমাকে সেটা দিবে যা আমি চাচ্ছি। আমি প্রথম দিন তোমাকে জড়িয়ে ধরার জন্য পারমিশন নিয়েছিলাম, আজও পারমিশন নিচ্ছি, কারণ আমি তোমার কথাকে গুরুত্ব দেই বেশি। তুমি যদি পারমিশন দাও তাহলে। এতটুকু বলে ইজহান থেমে গেল। ইজহানের বলা কথাগুলো ঘোলাটে লাগছে অনেকটা, যা পদ্ম বুঝতে পারছে না। কিসের অনুমতি চাচ্ছেন আপনি? আগে বলো, আমি পারমিশন দিচ্ছি তাহলে বলবো। যদি শোনার পর অন্য কিছু বলো তখন। তাই শোনার আগে মতামত চাচ্ছি আর কি। আচ্ছা, অনুমতি দিলাম, এবার তো বলুন। ইজহান খানিকটা চুপ রইল। আমাদের বৈবাহিক সম্পর্কের পূর্ণতা চাই পদ্ম। তুমি পারমিশন দিয়েছ, তাই অফারটা লুফে নিচ্ছি। এবার তুমি বলো, তুমি কি প্রস্তুত?
পদ্ম আঁতকে উঠল ইসহানের কথায়। এমনটা হবে ভাবিনি। গ্রামে থাকাকালীন পাশের ঘরের ভাবিরা সব বলেছে পদ্মকে, তাই পূর্ণতার কথাটা বুঝতে এত বেশি সময় লাগলো না। আপনি তো আগে এটা বলেননি। ইসহান তার হাত থেকে ঘড়িটা খুলে রাখলো। বললে কি আপনি রাজি হয়ে যেতেন কখনো? পদ্ম চুপ হয়ে রইল। কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না। এমন ভাবে ধরা খাবে কখনো ভাবিনি। আর পূর্ণতার শব্দ মনে পড়তেই কেমন অদ্ভুত অনুভূতি জানান দেয়। কথা বলবো না আপনার সাথে। ইজহান পদ্মের হাত ধরে টেনে একেবারে তার সাথে মিশিয়ে নিল। আজ আর এগুলো শুনবো না পদ্মফুল। আমি জানি তোমার সম্মতি রয়েছে, কিন্তু তুমি মুখ ফুটে কিছু বলতে পারছো না। আচ্ছা, বলতে হবে না, আমি বুঝে নিয়েছি। বউয়ের এত কষ্ট সহ্য করতে পারবো না, চলো। ইজহান পদ্মকে ছেড়ে তার শার্টের কয়েকটা বোতাম খুলে নিল। অতঃপর তার সহধর্মিণীকে সুন্দর করে কোলে তুলে নিল। পদ্ম হতভম্ব হয়ে তাকিয়ে আছে ইজহানের দিকে। হাজার বাধা দিবে না, ইজহানের যা মন চায় করুক। পদ্ম শুধু অপলকভাবে তাকিয়ে দেখছে। ইজহান পদ্মকে বেডে শুইয়ে দিল। ইজহানের গভীর দৃষ্টি তাকিয়ে আছে ইজহান গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে পদ্মর দিকে। এই মেয়েটি সে, যাকে বিয়ে করেছিল বেশ কয়েক মাস আগে, যাকে প্রথম নিজের বউ হিসেবে মানতে নারাজ ছিল। এখন এই মেয়ের ভালোবাসার চাদরে নিজেকে মুড়ে নিবে। সে অনুভূতিটা ঠিক কী রকম হবে? ইজহানের এমন চেয়ে থাকা দেখে পদ্ম মাথা নিচু করে একটু নড়ে চড়ে বসলো। মানুষটাকে কেমন জানি লাগছে না। ইজহান সে আগের মতোই পদ্মের দিকে তাকিয়ে আছে। অসম্ভব সুন্দর লাগছে তার পদ্ম ফুলকে, একদম তার স্বপ্নের রাজকুমারীর মতো। সে কি আগে কখনো ভেবেছিল যে এমন একজনের ভালোবাসায় সে ঘায়েল হবে? চোখ ধাঁধালো সুন্দরী পদ্মফুল। পদ্ম যেন পদ্ম ফুলের মতোই সুন্দর, স্নিগ্ধ। ইজহান পদ্মের ঘাড়ে মুখ ডুবালো। পদ্ম চোখ বন্ধ করে আছে। হাতটা এমনিতেই ইজহানের মাথায় চলে গেল। ইজহানের চুলগুলো টেনে ধরেছে। পদ্ম খুব ভালো করে ইজহানের দাড়িগুলো অনুভব করতে পারছে। বেহায়ার দাড়িগুলো একদম। পদ্ম কিছুক্ষণ পর মৃদু কামড়ের আভাস পেল, যেন আস্তে আস্তে দৃঢ় হচ্ছে। পদ্মের চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। ইজহানের মনে তো এক অদ্ভুত শান্তি লাগছে, আর পদ্মের চোখ ঘোলাটে লাগছে। বারবার পদ্মের চোখ ঝাপসা হয়ে যাচ্ছে। ইজহান মাথা তুলে পদ্মকে দেখে নিল। পদ্মের চোখটা মুছে দিল। তারপর পদ্মের ওষ্ঠে ইজহান তার ওষ্ঠ মিলিয়ে দিল। দুজনের নিঃশ্বাস গাঢ় হয়ে এসেছে। অসম্ভব সুন্দর এক অনুভূতি। ইজহান এই দিনটির জন্য এত দিন অপেক্ষা করেছিল। আজ সেই সুন্দর এবং শ্রেষ্ঠ দিন। অতঃপর পূর্ণতা সকাল 9টা। ইজহান চোখ খুলে পদ্মকে দেখছে। ইজহানের বক্ষে পাখির ছানার মতো লেপ্টে আছে, গুটিসুটি মেরে শুয়ে আছে। তার মা যে প্রথমে বলেছিল মেয়েটা মায়াবী, ঠিকই বলেছিল। পদ্মের চেহারায় অদ্ভুত এক মায়া আছে। কি সুন্দর করে ঘুমাচ্ছে, আর ইজহানের দেখা ভালোবাসাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। ইজহান মনের প্রশান্তি নামক এক হাওয়ায় বয়ে গেল। এখন একদম মিসেস ইজহান শেখ লাগছে। পদ্মের ঘুম ভাঙল 10টায়, আরও পরে। ইজহান ইচ্ছে করে জাগায়নি পদ্মকে। পদ্ম এখন আয়নার সামনে বসে বসে ইজহানের দেয়া ভালোবাসা দেখছে। কেমন বেহায়ার মতো তাকিয়ে আছে। দাগগুলো, এগুলো মানুষের দেখলে কি বলবে? বুড়ো হয়েছে, যথেষ্ট জ্ঞান বুদ্ধিও আছে, তাও এরকম কাজ কিভাবে করতে পারল? ইজহান রুমে এসে দেখলো পদ্ম আয়নার সামনে বসে বসে এসব দেখছে। মুচকি মুচকি হাসছে সে। পদ্মকে দাঁড় করলো ইজহান, পিছন থেকে জড়িয়ে ধরল। পদ্ম নিজেকে ছাড়ানোর জন্য বৃথা চেষ্টা করতে লাগলো। জানি ইজহানের শক্তির কাছে সে কিছুই না, তাও মন বলছে চেষ্টা করতে দোষ কোথায়? আর কত এমন ছাড়া পাওয়ার জন্য ছোটাছুটি করবে? জানো তো পারবে না, তাও এমন করছো ছাড়ুন আমাকে। কেন? ছাড়বো কেন? আমি তোমাকে ছাড়ার জন্য তো ধরে রাখিনি। এই ইজহানের থেকে কখনো তুমি নিজেকে ছাড়াতে পারবে না পদ্মফুল। ইজহানের ভালোবাসা এত বেশি প্রখর যে এসব বৃথা চেষ্টা করে কোনো লাভ হবে না। আর আমি তোমাকে ছাড়ছিও না,
এসব চিন্তা ঝেড়ে ফেলো মাথা থেকে। পদ্ম ব্যাকুল হয়ে গেল। সে কি বলেছে আর ইসহান কি বলছে? বোকা বোকা চাহনিতে ইসহানের আয়নায় দেখছে। পদ্ম কিছু অবাক হলো। পদ্ম ব্যাকুল হয়ে গেল। সে কি বলেছে আর ইসহান কি বলছে? বোকা বোকা চাহনিতে ইসহানকে আয়নায় দেখছে। পদ্ম কিছুটা অবাক হলো তাকে আর ইসহানকে এভাবে আয়নায় দেখে। এই প্রথম দৃশ্যটা দেখলো। পদ্ম ম্লান হাসলো। সেই হাসিটা ইসহান দেখল না। সে তো পদ্মকে নিয়েই ব্যস্ত আছে। ছাড়ুন, আমি নিচে যাব। ইসহান তার গাল এগিয়ে দিয়ে বলল, একটা চুমু খাও, তারপর যেতে পারবে। এর আগে তুমি যেতে পারবে না। মূলত আমি তোমাকে যেতে দিব না। পদ্ম মুখটা কুঁচকালো। ইস, লজ্জা জিনিসটা বলতে কিছুই নেই। আমি আপনার মতো এসব পারি না। নির্লজ্জ লোক কোথাকার, সারাদিন এইসব নিয়েই পড়ে থাকেন। ইসহান গলা ছেড়ে কাশলো। এত বড় ডক্টরকে তার বউ চুমুর জন্য এত সুন্দর অপবাদ দিচ্ছে। কোনো মতেই মেনে নেওয়া যাচ্ছে না, যাবে না। শুধু তো একটা চুমুর কথাই তো বলেছে, আর অন্য কিছু তো বলেনি। পদ্ম এমন নিম্ন উপাধি দিবে জানলে আরও বেশি করে বলতো। এটা আসলে ইসহানের সাথে মানায় না। শুনো পদ্মফুল, এসব নিম্ন উপাধি তোমার ডাক্তার সাহেবের সাথে মানায় না। তিনি বড্ড বেশি বেসামাল পুরুষ। আশা করি বুঝতে পেরেছ বিবিজান। যদি না বোঝো তাহলে কাল রাতের কথা সুন্দর করে বিশ্লেষণ করব, তারপর বুঝতে পারবে। পদ্ম লজ্জায় মাথা নিচু করে ফেলেছে। কাল রাতে কথা মনে পড়তেই এক অজানা লজ্জা তাকে এসে ভর করেছে। মানুষটা দিন দিন কেমন জানি হয়ে উঠেছে। কথাবার্তা ঠিক মতো বলছে না, আবার নতুন শব্দ বের করে করেছে বিবিজান। মুহূর্তেই পদ্মের মুখে লাল আভা ছড়িয়ে যেতে লাগলো। ইচ্ছে করছে ইসহানের বুকে মুখ লুকিয়ে ফেলতে, কিন্তু না, সেটা করা যাবে না। না হলে ডাক্তার সাহেব আরো বেশি বেশি লজ্জা দিবেন। আপনি একটা নির্লজ্জ। ইসহান গা ছাড়া ভাব নিয়ে বলল, এখন নির্লজ্জ বলতে পারো, সমস্যা নেই। কারণটা থাক, বলবো না। কারণ হচ্ছে আমার পাঠক পাঠিকারা লজ্জা পাবে। এখন ছেড়ে দিন না। পদ্ম, তোমাকে এখন একদম পরিপূর্ণ লাগছে। এই যে তোমার শরীরের প্রত্যেকটা অংশে আমার স্পর্শ লেগে আছে। তুমি কি অনুভব করতে পারো ইজহান যে তোমার মন চুরি করেছে? সেটা পারো অনুভব করতে? কাল রাতে তোমার ঠিক কেমন লেগেছিল বলতে পারবে? ইজহানের যে হৃদয়ে পদ্মফুল লিখা, তুমি কি সেটা জানো? পদ্ম শুধু ইসহানের কথা শুনছে, তার কিছু বলার ভাষা নেই। ডাক্তার সাহেব যে কিভাবে কথাগুলো বলছে কে জানে। সে তো আমাকে বলে আমি তার স্পর্শ অনুভব করতে পারি কিনা। আচ্ছা, সেই যে পদ্মকে লজ্জা দেয়, তার কথায় যে পদ্ম লজ্জা পায়, তা কি সে অনুভব করতে পারে? পদ্ম এক ধ্যানে ফ্লোরে তাকিয়ে আছে। ইসহানের ঠোঁটের স্পর্শ পদ্মের গালে পেতেই পদ্ম হড়বড় করে সরে যেতে লাগলো। সাথে সাথেই পদ্মকে ইসহান গভীরভাবে জড়িয়ে ধরল। আগে পারমিশন নিয়েছি, এখন আর সেটাও নিব না। সহ্য করে থাকতে হবে তোমায় পদ্মফুল। ইসনিয়ার কথা শুনে পদ্ম খুব লজ্জা পেল। আজ ইসহানের জন্য তাকে এসব কারণে লজ্জা পেতে হচ্ছে। পদ্ম মাথা তুলে ইসনিয়ার দিকে তাকালো। ইসনিয়ার দাঁত কতগুলো দেখিয়ে হাসছে। পদ্ম বুঝছে তার সাথে মজা নেওয়া হচ্ছে, তাই বলে একেবারে শাশুড়ির সামনে। মনিরা শেখও পদ্মকে দেখল, তিনিও মিটিমিটি হাসছে। কি এক রুদ্ধশ্বাস পরিস্থিতি। পদ্ম কি করবে বুঝছে না। আজই ইসহানকে বলতে হবে, এমন যেন আর কখনো না করে। তার এত বেশি ভালোবাসা পদ্মের প্রতি যে এখন সবার সামনে বেঘরে লজ্জা পেতে হচ্ছে। মা, আমি হসপিটালে যাচ্ছি। ইসহান রেডি হয়ে হসপিটালে যাচ্ছে। ইসহান পদ্মের দিকে তাকালো। পদ্মর রাগ দেখিয়ে মুখটা ফিরিয়ে নিল। ইসহান এটার মানে বুঝল না আবার কি হয়েছে যে একেবারে তাকে দেখে মুখ ফিরিয়ে নিয়েছে। তবে ইসহান কিছু বলল না। আচ্ছা, সাবধানে যাস বাবা। ইসহান মুচকি হেসে বেরিয়ে গেল হসপিটালের উদ্দেশ্যে। পদ্মকে কিছু বলল না যাওয়ার সময়। এই জন্য
যে শুক্রিয়া আদায় করছে, কারণ না হলে ইজনিয়া আপু সবার সামনে তাকে লজ্জা দিবে। পদ্ম যতই রাগ করুক তবুও ইজহানের যাওয়ার দিকে তাকিয়ে আছে। পদ্ম তার শাশুড়ির সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছে, আর দুজন মিলে একেবারে রান্নাঘরকে গল্পঘর বানিয়ে দিল। এখন আর পদ্মের কোনো রকম অস্থিরতা বা লজ্জা পাওয়ার কিচ্ছু কাজ করে না। মুনিরা শেখ যে তার শাশুড়ি সেটা পদ্ম মাঝে মাঝে ভুলেই যায়। একদম তার মায়ের মতোই আদর করে। পদ্ম সব কাজ শেষ করে রুমে এসেছে, গোসল করে আয়নার সামনে বসেছে। পদ্ম আয়নার সামনে বসে বসে নিজে নিজেই হাসছে। কাল রাতে কি না হলো স্মৃতিচারণ করতেই শিউরে উঠল সে। ইজহানের বেহায়া রূপটা দেখে নিল কাল। পদ্ম হেসেই যাচ্ছে, থামাথামির কোনো নাম নেই। কিন্তু কেউ যদি হঠাৎ এসে দেখে তাহলে নিশ্চয়ই বলবে পদ্ম পাগল হয়ে গিয়েছে। একসময় তার হাসিটাও বন্ধ হয়ে গেল। বিকেল 4টা, পদ্মের আর মন চাচ্ছে না রুমে একা থাকতে। সে যে খেয়ে এসে শুয়েছিল এখনও শুয়েই আছে। তার মূলত ঘুম আসছিল না, তাই শুয়ে শুয়ে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে থাকলো। আবার অতীতের কিছু কথাও স্মরণ করলো। এসব করতে করতে 4টা বেজে গিয়েছে। এখন আর ভালো লাগছে না, তাই ইজনিয়ার রুমে গেল। ইজনিয়ার পায়ের উপর পা তুলে ফোন দেখছে। পদ্ম দরজাটায় টোকা দিল। ইজনিয়া ঠিকঠাক হয়ে বসেছে, গলা উঁচু করে বলল ভিতরে আসতে। পদ্ম গুটিসুটি পায়ে ভেতরে ঢুকলো। ও ভাবি, তুমি এসেছো? আমি আরও ভাবলাম কে না কে এসেছে। জি আপু, একা একা ভালো লাগছে না, তাই এসেছি। তুমি কি কোনো কাজ করছো? না হলে চলে যাব। ইজনিয়ার সাথে সাথেই উত্তর দিল। আরে না না, বসো। আমারও একা ভালো লাগছিল না, তাই ফোন দেখছিলাম। তুমি এসেছো, ভালোই হয়েছে। এখন একটু বসে বসে গল্প করতে পারবো। পদ্ম হাসলো। ইজনিয়া আবারও বলল। তোমার সাথে তো এখন ভাইয়ার সম্পর্ক খুব ভালো, তাই না? পদ্ম লজ্জা পেল, মুখে কিছু বলল না। তুমি না বলেও আমি বুঝেছি। কাল কি ভাইয়া খুব আদর করেছিল? ইজনিয়া হাসতে হাসতে অবস্থা খারাপ। আর এইদিকে পদ্ম তবদা খেয়ে বসে আছে। এসেছিল গল্প করতে, এখন দেখে লজ্জা দিচ্ছে। এখানে বসে থাকা মুশকিল হয়ে যাচ্ছে। আপু, তোমার এসব কথা শুনে আমার কান গরম হয়ে যাচ্ছে। আমি তো গল্প করতে এসেছিলাম, এখন দেখছি লজ্জা দিচ্ছ। ইজনিয়া পদ্মের চিবুক ধরে বলল। ওরে আমার ভাইয়ের লজ্জাবতী সখী না। পদ্ম মাথাটা নিচু করে রইল। ইজনিয়া আর এসব নিয়ে কোনো কথা বলল না, কারণ তার ভাবির মুখ যে পরিমাণে ব্লাশ হচ্ছে, একটু পর তো লজ্জায় অজ্ঞান হয়ে যাবে। তখন তার ভাইয়ের দৌড়ানি খাওয়ার লাগবে। পদ্ম আর ইজনিয়ার একটা লম্বা সময় ধরে আলাপ জুড়ে দিল। পদ্ম তো বরাবরের মতোই বেশি কথা বলা মানুষদের পছন্দ করে, আর ইজনিয়া হলে তো কোনো কথাই নেই। পদ্ম মাঝে মধ্যে বুঝতে পারে না এটা কি আসলেই তার শ্বশুর বাড়ি কিনা, কারণ এই শ্বশুর বাড়ি নিয়ে অনেক বাজে ধারণা ছিল। তার ফুফাতো বোনকে তার শ্বশুর বাড়ির লোকগুলো খুব শারীরিক মানসিকভাবে অত্যাচার করত, শেষ পর্যন্ত ছাড়াছাড়ি হয়ে গিয়েছে। সেই থেকে পদ্ম বিয়ে আর শাশুড়ি বাড়ি, এই শ্বশুর বাড়ি, এই দুটো জিনিসকে ভয় পেত। তবে শেখ পরিবারকে দেখে তার ধারণা পাল্টে গিয়েছে, তারা অমায়িক মনের মানুষ। সে কখন মুনিরা শেখ পদ্মকে বলেছে ইজহান এসেছে, সে যেন রুমে যায়, কিন্তু পদ্ম যায়নি। বসে বসে এখনও কথা বলছে। ইজহান তার মায়ের কাছ থেকে শুনেছিল পদ্ম ও ইজনিয়ার রুমে। পদ্ম জানে ইজহান এসেছে, তাও রুমে আসছে না। এখন আর বরের জন্য মায়া মমতা কিচ্ছু নেই। ইজহান একা বসে দুঃখ প্রকাশ করলো। তার কপালে জুটেছে একটা। পদ্ম, রুমে আসো। ব্যাস, পদ্মের কথা বন্ধ হয়ে গেল। পিছন ফিরে দেখে ইজহান দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, আর ইজনিয়া সে তো দাঁত কতগুলো দেখিয়ে হাসছে। আসছো না কেন? আর কতবার বলতে হবে তোমায়? পদ্ম মৃদু কেঁপে উঠল ইজহানের ধমকে। ইজনিয়া ইশারা করলো যাওয়ার জন্য। পদ্ম উঠে ইজহানের কাছে গেল। ইজহান পদ্মের হাত ধরে টেনে রুমে নিয়ে গেল। মেয়েটির উপর যত রাগ থাকুক না কেন, তার মায়াবী চেহারাটা দেখলে সব রাগ চলে যায়। শুনো পদ্ম, এত রাগ করা ভালো নয়, আর স্বামীর সাথে রাগ করা তো আরও ভালো নয়। গুনাহ হয়, বুঝেছ?
আমি বুঝি না সারাদিন তোমার এত রাগ কোথা থেকে আসে। আমি তো কোনো দোষ করিনি, কেন রাগ দেখাচ্ছ বলো তো? একটু দাম দাও না আমাকে তুমি। ইছান পদ্মকে শুইয়ে দিল, অতপর পদ্মের বক্ষে মাথা রাখলো। ইছানের মনে হলো একটু মানসিক শান্তির প্রয়োজন, তাই কাজটা করলো। আর পদ্ম সে অবাক হয়ে শুয়ে আছে, কিন্তু কিছু বলতে যাবে তখনই ইছান পদ্মের মুখে হাত দিল। কথা বলো না, আমার একটু শান্তি প্রয়োজন। আমি শুয়ে থাকি, আর সমস্যা হলে বলো, আমি সরে যাব। পদ্ম আর কিছু বলতে পারল না, চুপচাপ শুয়ে রইল। ইছানকে আর কিছু বলতে মন চাইল না। কিভাবে নরম কণ্ঠে বলল, আমার একটু শান্তির প্রয়োজন। পদ্ম চুপচাপ ইছানের চুলগুলোতে বিলি কেটে দিচ্ছে। সময় চলমান, জীবনের একটা জিনিস কখনো ধরে রাখা যায় না, সেটা হচ্ছে সময়। সে তো নিজ গতিতেই চলতেই থাকে। সময়ের সাথে সাথে মানুষ পরিবর্তন হয়, তাদের মন পরিবর্তন হয়, সম্পর্ক পরিবর্তন হয়। ঠিক তেমনটিই হচ্ছে ইছান আর পদ্মের সম্পর্কে। আগের তুলনায় তাদের সম্পর্কে বেশ উন্নতিও হয়েছে। পদ্মকে ইছান তার ফ্ল্যাটে নিয়ে এসেছে, কারণ ইছান এখানে থেকেই হসপিটালে যায়। পথটা কাছে হয় তার জন্য। ইছান হসপিটালে চলে গিয়েছে তার আগের সময়ে। পদ্ম কাজ করছে একা একা, এখন আর একা থাকতে ভয় লাগে না, আরও ভালো লাগে। দুপুরে ইছান বাসায় এসে লাঞ্চ করে। কোনোদিন এর ব্যতিক্রম হয়নি। বাসায় এসে ইছান শুধু পদ্মকে জ্বালাবে, এটা তার নিত্যদিনের কাজ। পদ্ম গোসল করে একদম ফিটফাট হয়ে বসে আছে। কিছুক্ষণ পর হয়তো ইছান আসবে। প্রতিদিন এক সময়ে আসার চেষ্টা করে, আজ ভীষণ দেরি হচ্ছে। পদ্ম অপেক্ষা করতে করতে 3:55 বেজে গেল, এখনও ইছান আসছে না। কেন সেটাই বুঝছে না। এখন তো দুপুরের খাবার, বিকেলের নাস্তা হয়ে যাবে। পদ্ম এবার দেরি সহ্য করতে না পেরে ইছানকে কল করলো। অনেকক্ষণ যাবৎ রিং হচ্ছে, কিন্তু ইছান রিসিভ করছে না। এক পর্যায়ে পদ্মের রাগ উঠে গেল। অবশেষে ইছান কল রিসিভ করলো। ও পদ্মফুল কল দিয়েছ? দেখিনি তো। পদ্ম চোখ থেকে নোনা পানি গড়িয়ে পড়ে। এতক্ষণ না খেয়ে বসেছিল, এখন এটা বলছে? পদ্ম রাগে ক্ষোভে ফোনটা কেটে দিল। ইছান বুঝেছে পদ্ম এই রাগের রহস্য, কিন্তু দরকারি কাজ থাকাতে আজ সময় মতো যেতে পারেনি। নিশ্চয়ই মেয়েটা না খেয়ে বসেছিল তার জন্য। ইছান নিজেই বলছে অবশ্যই রাগ করা উচিত। মনে মনে অনেক অনুশোচনা হলো তার। রাত 7টা। ইছান সব কাজ শেষ করে বাসায় এসেছে। চেয়েও তাড়াতাড়ি আসতে পারেনি কাজগুলোর জন্য। কলিং বেল চাপতেই পদ্ম দরজা খুলে দিল। ইছান চশমার আড়ালে পদ্মকে এক পলক দেখে নিল। মেয়েটার মুখটা শুকনো শুকনো লাগছে। এখনো কি না খেয়ে আছে নাকি? ইছান নিজের শার্টটা চেঞ্জ করলো না, শুধু হাতটা ধুয়ে পদ্মের জন্য খাবার নিল। পদ্ম এখনো না খেয়ে আছে। নিজের পাপকে মোছানোর জন্য এই পদ্ধতি অবলম্বন করছে। ইছান প্লেট সামনে নিয়ে বসে আছে। দীর্ঘ 8 ঘন্টা যাবৎ এক প্রকার যুদ্ধ করছে খাবার নিয়ে, কিন্তু পদ্ম মুখেই নিচ্ছে না। পদ্মের প্রতি রাগ হলেও সেগুলো চোখ বুজে হজম করে নিচ্ছে। খাও না পদ্মফুল, এত রাগ করার কি আছে? আমি বলেছি তো, আমার কাজ ছিল তাই আসতে পারিনি। পদ্ম না খেলে অসুস্থ হয়ে পড়বে তো। পদ্ম মুখ ফিরিয়ে নিল, অর্থাৎ সে খাবে না। খাবো না আমি। অসুস্থ হলে আপনার কি? আপনার তো আমার প্রতি কোনো রকম ভালোবাসা নেই, তাহলে এমন কেন করছেন? আমি খাবো না, খাবো না। ইছানের মুখটা ছোট হয়ে এলো। খাবো না, খাবো না কথাটা শতবার বলা হয়ে গিয়েছে, যেন ইছান কানেই শুনতে পায়নি। ইছানের মন চাচ্ছিল পদ্মকে টেনে এক থাপ্পড় দিতে, কিন্তু সে এটা করেনি। পদ্ম এমনিতেই তখন কষ্ট পেয়েছে, এখন থাপ্পড় দিলে তো কথাই বন্ধ করে দিবে মনে হয়। হুম, তুমি অসুস্থ হলে আমি কাকে আদর করব বলো? এমন নিষ্ঠুরতম কথাবার্তা বলো না পদ্ম। আমি তো তোমাকে খুব ভালোবাসি। আমার পদ্মফুল, খেয়ে নাও, এমন রাগ করতে নেই। পদ্ম চোখ রাঙালো ইছানকে। ইছান মোটেও ভয় পায়নি, উল্টো হাসি পেয়েছিল। দাঁতের দাঁত চেপে হাসি আটকে রাখলো। এভাবে চোখ রাঙিও না পদ্ম, আমি খুব ভয় পেয়েছি। পদ্ম মুখ ভেঙালো। সব নাটক করছে সে? কি কিছু বুঝছে না নাকি?
হয়েছে, এবার সরুন এখান থেকে, আমার ভালো লাগছে না এসব। আচ্ছা শোনো তাহলে, মেধা প্রেগনেন্ট, তাই ওর সাথে দেখা করতে গিয়েছিলাম। আর আজ পেশেন্টের খুব চাপ ছিল, তাই আসতে পারিনি। এই পর্যন্ত কতবার সরি বলেছি পদ্ম, একবারও কি মাফ করা যায় না? আমার সরিগুলো কি গ্রহণযোগ্য হবে না? মেধা প্রেগনেন্ট শুনে পদ্মের চোখ চিকচিক করছে খুশিতে। এখন তো তার নাচতে মন চাচ্ছে। ইস, মেধা আপু তো একবারও বলেনি তাকে। যাই হোক, সে তো শুনেছে। এই খুশি কোথায় রাখবে? পদ্মর এমন মনে হচ্ছে যেন তার নিজের বাচ্চা হবে। পদ্ম খুশি হয়ে ইজহানের হাত ধরল। সত্যি মেধাবু প্রেগনেন্ট? ইজহান স্বাভাবিক কণ্ঠেই বলল। জি ম্যাডাম। পদ্ম ইজহানের হাতে থাকা প্লেটের দিকে তাকালো, পরক্ষণে আবার বলল। আমি ভাত খাবো, কিন্তু কথা হচ্ছে আমাকে মেধা আপুর কাছে নিয়ে যেতে হবে। আমি আপুর সাথে দেখা করব। যদি আপনি রাজি থাকুন তো খাবো, না হলে আপনি আজ আমাকে সারাদিন চেষ্টা করলেও খাওয়াতে পারবেন না। ইজহান রাজি হলো পদ্মের কথায়। পদ্ম খেয়ে দিয়ে এখন রেডি হচ্ছে। ইজহান নিঃশব্দে পদ্মের কাণ্ড কারখানা দেখছে। এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ভেতর থেকে। এই পিচ্চি মেয়েকে সারা জীবন সহ্য করতে হবে তার। ইজহান পদ্মর মেধার বাসায় আসলো। পদ্ম তো মেধাকে পেয়ে খুব খুশি। মেধাকে ছেড়ে আসতে মন চাচ্ছিল না, কিন্তু ইজহান তাকে নিয়ে চলে এসেছে। কারণ মেধার বাসায় এমনি অনেক মেহমান ছিল। অন্য সময় হলে রেখে আসতো পদ্মকে, কিন্তু আজ সম্ভব না। ল্যাপটপে এত কি দেখছেন আপনি? ইজহান আধশোয়া হয়ে ল্যাপটপে কিছু মেডিসিন নিয়ে রিসার্চ করছিল। তার পাশেই পদ্ম শুয়ে আছে। ঘুম আসছিল না, তাই ইজহানের দিকে তাকিয়ে আছে। সে তো ল্যাপটপে ডুবে আছে। আশেপাশে যে কিচ্ছু হচ্ছে বলতেও পারছে না বোধ হয়। কাজ করছি, তুমিও ঘুমাও। কি কাজ করছেন? আপনার কাজ তো শুধু রোগী দেখা, তাহলে এটাই কি করছেন? ইজহান উত্তর দিল না। পদ্ম উঠে বসেছে। পদ্ম ইজহানের থেকে ল্যাপটপ নিয়ে আসলো। ইজহান গলা উঁচু করে বলল। আরে কি করছে, এটা দাও। পদ্ম কিছু না বলে ল্যাপটপটা সরিয়ে ইজহানের গলা ধরে জড়িয়ে ধরল। আমার একটা বাবু লাগবে ডাক্তার সাহেব, মেধা আপুর মতো আমাকে একটা বাবু এনে দিন। পদ্ম কিছু না বলে ল্যাপটপটা সরিয়ে ইজহানের গলা জড়িয়ে ধরল। ইজহান হাসছে পদ্মের অপ্রাসঙ্গিক কথা শুনে। সে নিজেই বাচ্চা, আবার আরেকটা বাচ্চা চায়। বাচ্চা থেকে বাচ্চা হবে? কোনো ভূত এখন মাথায় চেপে বসেছে কে জানি। এখন এই আধা পাগলটাকে সামলাবে কিভাবে? ইজহান বুঝছে না হঠাৎ পদ্ম বাচ্চার জন্য এমন পাগলামো করছে কেন। দিন দিন সীমা অতিক্রম করে ফেলেছে মেয়েটা। সারা দিন পদ্মের এমন প্যারা আর সহ্য হচ্ছে না। তুমি এখনো নিজেই বাচ্চা, আবার কোন মুখে বাচ্চার কথা বলো? পদ্ম মুখটা কুঁচকে ফেলল। ইজহানের এই কথা তার পছন্দ হয়নি। আমি আমার মুখ দিয়ে বলেছি আপনার কোনো সমস্যা, আর আমি বাচ্চা, তাহলে আদর করার সময় মনে রাখেন না কেন? ইজহান হো হো করে হেসে উঠল। ইজহানের হাসি পদ্মের ভালো লাগলো না। আদর করা আর বাচ্চা গিফট দেওয়া অনেক পার্থক্য আছে পদ্ম। পদ্মের মন মানল না ইজহানের কথায়। মেধা আপুর বাচ্চা হবে, তাই এখন তারও বাচ্চা লাগবে। তারপর দুজন প্রেগনেন্ট হয়ে সারা দিন আড্ডা দিবে। আপাতত যে কোনো মূল্যে তার বাচ্চা চাই। হুম, আপনার কথা আমি মানতে চাচ্ছি না। আমার একটা বাচ্চা লাগবে ইজহান ভাইয়া। ইজহানের চোখ কপালে। এই পদ্মকে চিনতে পারছে না সে। হতভম্ব হয়ে আছে পুরো। বাচ্চার শোকে পাগল হয়ে এখন বরকে ভাই ডাকছে। পদ্মকে আত পাগল ভেবেছিল, এখন দেখি পুরাই পাগল মেয়েটা। পদ্মের ভাইয়া ডাকা ইজহানের পছন্দ হয়নি। জোর করে নিজের থেকে পদ্মকে সরিয়ে দিল। ইজহান পদ্মের মুখ চেপে ধরল। খুবই হালকাভাবে ধরেছে, যেন ব্যথা না পায়। গম্ভীর কণ্ঠে বলল। তুমি নিশ্চয়ই তোমার কোনো ভাইকে বিয়ে করনি, রাইট? পদ্ম মাথা নাড়ল। অর্থাৎ ইজহানের বলা কথাটা সত্যি। তাহলে আর কখনো ভাই ডাকবে না। এসব আমার পছন্দ না পদ্ম। নেক্সট টাইম যেন তোমার মুখে এসব না শুনি, না হলে খুব খারাপ হয়ে যাবে। পদ্ম ইজহানের গালে দাড়িগুলো আলতো করে ছুঁয়ে দিল। আহ্লাদি কণ্ঠে বলল। আচ্ছা বলবো না, কিন্তু আমার একটা বাচ্চা লাগবেই লাগবে। ইজহান বিরক্ত হলো, প্রচুর বিরক্ত সে। আর ভালো লাগছে না পদ্মের এসব কথা শুনলে। নিজের তো পাগল, এখন তাকেও পাগল বানাতে চাচ্ছে। ইজহান ধমক দিল পদ্মকে। সব সময় ফাইজলামো করবে না,
এখনও বয়স হয়নি বিয়ে করার, তাও বিয়ে হয়েছে মানলাম। এখন আবার কিসের পাগলামো শুরু করেছো? এই বয়সে বাচ্চা নেওয়া কতটা রিস্কি বোঝো তুমি? শুধু বললেই হয় না সব কিছু, সময় হলে ঠিকই বাচ্চা হবে। এখন চুপচাপ ঘুমাও। পদ্ম কেঁদে দিল ইসানের কথায়। সুন্দর মতো বললেই তো হতো, এভাবে ধমক দিয়ে বলার কি আছে? মানুষটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, একটুও ভালো করে কথা বলে না। আপনি আমাকে আজ দুবার কাঁদিয়েছেন। আপনার কি মনে একটুও মায়াদয়া নেই? বদলুক, আর আমার কাছে আসবেন না আপনি। এখন আর আমাকে ভালো লাগে না, জানি তো। সোজা সাপটা বলে দিন, আমি গ্রামে চলে যাব। প্রচণ্ড বিরক্ত হলো ইসান। একে তো সারা দিন শুধু তাকে জ্বালাচ্ছে, তার উপর এখন আবার কাঁদছে। কিছু বললেই কেঁদে দেয়। তাই বেশিরভাগ সময় ইজহান তার কথাগুলো হজম করে নেয়। ছোট মানুষ বলে কোনো রকম কষ্ট দিতে চায় না, উঁচু গলায়ও কথা বলে না। তবে মাঝে মাঝে নিজের এই রাগটাকে কন্ট্রোল করতে পারে না সে। আমার তো সবসময় আমার নিজের ব্যক্তিগত পদ্মফুলকে ভালো লাগে। শুনো, তুমি আর একটু বড় হও, তারপর বাচ্চা নিয়ে ভাববে। ঘুমাও তো পদ্মফুল। ঠিক আছে, তাহলে আপনিও আমাকে আর আদর করতে পারবেন না। যদি আমার কাছে এসেছেন তো দেখবেন পদ্মের আসল রূপ, অসহ্যকর লোক। পদ্ম অন্যদিকে ফিরে গেল। ইজহান পদ্মকে বেশি জোর করল না। সকালে উঠলে ঠিকই রাগ কমে যাবে, এমন রাগ দেখায় যেন আর কখনো কথা বলবে না। পরে নিজেই আসে কথা বলার জন্য। ইজহান পদ্মের পাশ থেকে ল্যাপটপটা নিল। মনে মনে বলছে ভালোই হয়েছে, পদ্ম অন্যদিকে ফিরে শুয়েছে, এখন সে একটু কাজ করতে পারবে। ইজহান বেশ খুশি হয়েছে, অতঃপর আবার কাজে মন দিল। সবার উপরে তার কাজ, পেশা, এগুলো ছাড়া সে কিছু ভাবতেই পারে না। দরকার পড়লে সে পৃথিবীর মায়া ছেড়ে দিবে, তাও নিজের পেশা থেকে এক চুলও নড়বে না। এই একটা জিনিস দিয়ে সে মানুষের সেবা করতে পারে, এর থেকে আর ভালো কাজ কি বা হতে পারে? এই জন্যই পেশাটা তার এত পছন্দের। রাত 2টা, ইজহানের কাজ শেষ হলো। এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে। চোখ থেকে চশমাটা খুলে রাখলো, তারপর পদ্মের পাশে শুয়ে পড়েছে। পদ্মকে জড়িয়ে ধরার সময় ইজহান শুনতে পেল পদ্ম বিড়বিড় করছে, আমার বাচ্চা লাগবে। ইজহান পদ্মের ঘুম ঘুম কণ্ঠে এই কথা শুনে হাসল। ঘুমাচ্ছে তাও বাচ্চার কথা সরছে না মুখ থেকে। এটা পুরাই পাগল, আর এই পাগলটাকেই ইজহান বেশি পছন্দ করে। পদ্মকে পেছন থেকে জড়িয়ে ধরে পদ্মের ঘাড়ে মুখ লুকালো। এই যে তার এখন বেশ শান্তি লাগছে। যখন পদ্মকে এভাবে জড়িয়ে ধরে মনের ভেতর এক ভালো লাগা কাজ করে। ইজহান উঠে পদ্মের সেই ঘুমন্ত মায়াবী চেহারা দেখে নিল। পদ্মকে এভাবে ঘুমাতে দেখে ইজহানের মনে হলো তার প্রাণটা যেন এখানেই লুকিয়ে আছে। পদ্মের কানে হালকা করে ওষ্ঠ ছুঁয়ে আবারও জড়িয়ে ধরল খুব গভীরভাবে। সারাদিন পরিশ্রম করে রাতে একটু শান্তি পদ্মও দেয়। সকাল 8:30, পদ্মের ঘুম ভাঙল, তাও তীব্র রোদের আলোয়, যেন সূর্য মামা তার দিকেই মুখটা রেখেছে। পদ্মের চোখ মুখ কুঁচকে এলো। উঠে গিয়ে পদ্মাটা দিতে পারছে না, কারণ ইজহান তাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। ইজহানের সব নিঃশ্বাসগুলো আছড়ে পড়ছে পদ্মের ঘাড়ে। চোখটা বুজে অনুভব করতে লাগলো সুন্দর এক অনুভূতি। হঠাৎ তার মাথায় কাল রাতের কথাগুলো চলে আসলো। পরক্ষণে রাগে মুখটা লাল হয়ে উঠল। একদিক দিয়ে বাচ্চা চায় না, এখন জড়িয়ে ধরে দিব্যি ঘুমোচ্ছে। এক তো রাগ ইজহানের উপর, আবার রাগ হচ্ছে সূর্য মামার উপর। দুজনেই যেন ইচ্ছে করেই সকাল সকাল তাকে বিরক্ত করতে এসেছে। ইজহানকে জোর করে নিজের থেকে সরিয়ে দিল। ইজহান তো ঘুমোচ্ছিলই, তাই পদ্মকে কিছু করতে পারেনি। পদ্ম সকালে নাস্তা বানাচ্ছে। আজ শুক্রবার, তাই ইজহানও হসপিটালে যাবে না, এই জন্য এতক্ষণ ঘুমাচ্ছে। না হলে কখন ঘুম থেকে উঠে হসপিটালে চলে যেত। পদ্ম দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি বানাচ্ছে, আবার সেটা সেক দিচ্ছে। হঠাৎ পেছন থেকে পদ্মকে ইজহান জড়িয়ে ধরল। মৃদু কেঁপে উঠল সে। আজ তো শুক্রবার, তুমি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছ কেন? বাহির থেকেও নাস্তা না যেত আমার সাথে? কিছু সময় শুয়ে শুয়ে সকালটা প্রেম আলাপ দিয়ে শুরু করতে। পদ্ম রেগে যাচ্ছে ক্রমাগত, আর ভালো লাগছে না ইজহানকে। মন চাচ্ছে দৌড় দিয়ে দূরে সরে যেতে।
ছাড়ুন, আপনি দেখছেন না আমি কাজ করছি? কেন বিরক্ত করছেন? সকাল সকাল প্রেমের আলাপ করার সময় নেই। তুমি ঘুম থেকে এত তাড়াতাড়ি উঠেছো কেন সেটা বলো আগে। আমার ইচ্ছে হয়েছে, আমি উঠেছি। আপনার কোনো সমস্যা আছে নাকি? ইজহান পদ্মের গাল দুটো টেনে দিল, যা পদ্মকে আরও রাগিয়ে তুলেছে। জি ম্যাডাম, অবশ্যই সমস্যা আছে। পদ্ম রেগে গিয়ে বলল, ছাড়ুন তো, আমি এখন কাজ করছি। আপনি এখান থেকে যান। আপনার জন্য ঠিকঠাক মতো কাজও করতে পারছি না। ইজহান সরে আসলো। বুঝেছে পদ্ম কালকের বিষয়টা নিয়ে পদ্মের মন মেজাজ ভালো না। যতই হোক পদ্মের এসব কথাকে গুরুত্ব দিলে হবে না, এটা যে তার জন্যই ক্ষতি, এটাকে বোঝাবে তাকে। কিসের পাগলামো শুরু করলো এই মেয়ে, কবে বুঝদার হবে কে জানে। সারা দিন পদ্ম একবারও ইজহানের কাছে যায়নি, দুদণ্ড বসছেও না পাশে। পদ্ম খুব করে বোঝাচ্ছে সে ভীষণ রাগ করে আছে। ইজহান তাকে ধরলেই সে রাগ দেখিয়ে ফিরিয়ে দিচ্ছে। তার বাচ্চা লাগবে, আর ইজহান সে তো তার কথা একটুও নড়চড় করবে না। যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটাই করবে। একদিন বায়না করেছে, দুদিন করবে, 3 দিন করবে, কিন্তু 4 দিনের সব ঠিকই এসব কথা ভুলে যাবে। ইজহানের প্রতি শুক্রবারের মতো আজও বিকেলে বের হলো, যেদিন সবাই আড্ডা দেয়, একটু মন খুলে কথা বলার সুযোগ পায়। ইজহান চলে যাওয়ার পর পদ্ম মেধাকে কল দিল। কিছু সময় বাদে মেধা কলটা রিসিভ করলো। মেধা হাসি মুখে পদ্মকে বলল, কেমন আছো আমার প্রাণের বন্ধুর বউ? পদ্ম মনমরা হয়ে বলল, ভালো নেই আপু, তুমি কেমন আছো? পদ্মের কথায় মেধার খটকা লাগলো। অন্যদিন হলে সে সুর টেনে বলতো, খুব ভালো আছি। আজ একেবারে প্রথমেই বলে দিল ভালো নেই। আমি তো আছি ভালোই, কিন্তু তুমি ভালো নেই কেন? আপু, একটা কথা বলবো? আমার তো আবার লজ্জা করছে, কিভাবে যে বলি। নির্দ্বিধায় বলতে পারো। আসলে আপু, আমার বাচ্চা চাই এখনই, কিন্তু উনি রাজি হচ্ছেন না। মেধার হাসি আসলো পদ্মের কথা শুনে। কি সুন্দর করে বলছে বাচ্চা চাই এখনই। বাচ্চা কি কিনে আনবে নাকি? বাচ্চা কি কিনবে নাকি? মেধার কথা শুনে পদ্ম ঠোঁট উল্টায়। কিনে আনা যায় নাকি? আচ্ছা বুঝলাম, বাচ্চা লাগবে, কিন্তু এত তাড়াতাড়ি কেন বাচ্চা নিতে চাইছো পদ্ম? তোমার বয়স অল্প, রিস্ক থাকবে পুরো প্রেগনেন্সির সময়ে। এটা বলা যতটা সহজ, বিষয়টা ততটাই কঠিন। ইজহানের সাথে আমি একমত। তুমিও চাচ্ছ না? না বোন, দেখো আমার বয়স এখন 30, আমি প্রেগনেন্ট। অবশ্যই অনেকে বলবে যে কেন এত পরে বাচ্চা নিচ্ছে। আমি তো ডাক্তার, আমি বুঝি সব। তুমি এসব কথা পরে ভেবো। ভুলবশত যদি প্রেগনেন্ট হয়েও যাও, তাহলে তোমার নিজেরই লাইফ রিস্ক থাকবে, বুঝেছো? পদ্ম ঠান্ডা মাথায় মেধার কথাগুলো শ্রবণ করলো। মেধা আপু কখনো তাকে খারাপ পরামর্শ দেয়নি, নিশ্চয়ই এটাও খারাপ কিছু হবে না। যদি ভালো হতো তাহলে মেধা আপু সবার আগে হ্যাঁ বলে দিত। যেহেতু মানা করেছে তাই সে এই বিষয়ে মাথা থেকে ছেড়ে নিল। কিন্তু আপু, আমি তো ওনার সাথে রাগ করে আছি এই বিষয় নিয়ে। এখন কি হবে? লজ্জা পাবো তো ওনার সামনে দাঁড়াতে। আরে বোকা, লজ্জা পাওয়ার কিছু নেই। ইজান জানে তো তুমি পিচ্চি একটা মেয়ে। ও গিয়ে দেখো, এসব কথা নিয়ে মাথা ঘামায়ও নি। আর রাগ কিভাবে ভাঙাবে সেটা অন্তত আমায় বলে দিতে হবে না, আশা করি। না আপু, আচ্ছা তুমি বিশ্রাম করো, আমি ফোন রাখছি। নিজের খেয়াল রেখো। আমি ওনাকে বলে তোমার সাথে দেখা করতে যাব। পদ্ম হাসলো। রাত 9টা, ইজহান বাসায় ফিরল। পদ্ম দরজা খুলেছে। পদ্মের রূপ দেখে ইজহান অবাক হয়ে চেয়ে আছে। কালো শাড়ি পরিহিত কিশোরীকে দেখে বুকের বাপাসটা নাড়া দিয়ে উঠল। ইজহান বাসায় আসার আগে পদ্ম এভাবে সেজেছে, মিটমিট করে হাসছে সে। কিভাবে পদ্মর দিকে তাকিয়ে আছে তার ডাক্তার সাহেব। ভিতরে আসবেন না? ইজহান হুঁশে ফিরল। তড়িঘড়ি করে বাসার ভেতরে ঢুকে ফ্রেশ হয়ে নিল। বেলকনিতে গ্রিলের সাথে দাঁড়িয়ে ফোনটা ঘাঁটছে। পদ্ম ইজহানের বক্ষে মাথা রাখলো। ইজহান ফোনটা পকেটে ঢুকালো। আপাতত পদ্মকে ছাড়া অন্য কিছুতেই অ্যাটেনশন দিতে চাচ্ছে না সে। তুমি না বলেছিলে আমি যেন তোমার কাছে না যাই? তাহলে নিজ থেকে আবার এসেছো কেন? পদ্ম যেন কথাটা শুনেও শুনল না।
এমন ভাব করলো। পদ্ম ইজহানের টি শার্টে ধরে তাকে দিকে ঝুঁকালো। ইজহানও ভ্রু কুঁচকে প্রশ্ন করলো, কি চাই ম্যাডাম? আপনাকে চাই ডাক্তার সাহেব। ইজহান আর নিজেকে কন্ট্রোলে রাখতে পারল না। পদ্মের ওষ্ঠে তার ওষ্ঠর ভালোবাসার ছোঁয়া দিতে লাগলো। দুজন যেন ভালোবাসার রাজ্যে ডুব দিয়েছে। ব্যাস, আর কিচ্ছু চাই না তার। এতটুকুই যেন এক টুকরো শান্তি। কেটে গিয়েছে বিয়ের 4টা বছর। পদ্ম এখন অনেকটা বড় হয়ে গিয়েছে। এত বছরের ব্যবধানে মেয়েটা এখন আর হ্যাংলামও করে না, যথেষ্ট জ্ঞান বুদ্ধি নিয়ে চলাফেরা করে, কথা বলে। ইজহানের 3 বছরের কষ্টের ফল। অবশেষে একজনকে মানুষের মতো মানুষ করতে পারল। শুধু মেয়েটার কথা কমাতে পারেনি এই যা। বিয়ের প্রথম প্রথম যেমন বক বক করতো, এখনও সেই আগের মতোই রয়েছে। আর ঝগড়াটে হয়েছে ভীষণ। আজ ইজহান আর পদ্মের 4র্থ বিবাহ বার্ষিকী। এই জন্য শেখ ভিলায় বেশ বড়সড় করে আয়োজন চলছে। সবাই খুব খুশি। ইজহান তাদের প্রত্যেক বিবাহবার্ষিকীতে এমন বড় করে আয়োজন করে। সবাই কাজ করছে যে যার মতো। শুভ্র রঙের পাঞ্জাবি পরিহিত লোকটার দিকে বারবার চোখে তাকাচ্ছে পদ্ম। সদ্য গোসল করে এসেছে, যার কারণে চুলগুলো থেকে পানি পড়ছে। পদ্মের এসব কাহিনী ইজহান খেয়াল করেছে। কাছে এসে দেখবে তা না, দূর থেকেই দেখছে। মেয়েটা সেই বোকাই রয়ে গেল। ইজহান পদ্মের দিকে ঝুঁকে আসলো। পদ্ম আতশোয়া হয়ে শুয়েছিল। পদ্মের দুপাশে হাত রেখে গম্ভীর কণ্ঠে বলল, এভাবে দেখছিলে কেন? ভড়কে গেল পদ্ম। সে ভেবেছে ইজহান তাকে নিশ্চয়ই খেয়াল করেনি। কি একটা লজ্জা পেতে হচ্ছে এখন। কোথায় গিয়েছিলেন? মিথ্যে বলো না। তুমি দেখছিলে আমায়? আমি আয়নায় দেখেছি সব। সবার চোখকে ফাঁকি দিতে পারবে, এই ইজানের চোখকে তুমি কখনো ফাঁকি দিতে পারবে না পদ্মফুল। পদ্ম মুখটা ফিরিয়ে নিল। আমার আর খেয়ে দিয়ে কাজ নেই, আপনাকে দেখব। আর আপনি ঝুঁকে আছেন কেন? বয়স হয়েছে তবুও লজ্জা নেই? ইজহান পদ্মের মুখে তার আঙ্গুল ছুঁয়ে দিল। মুহূর্তেই চোখ বন্ধ হয়ে গেল তার। লজ্জা কোনোদিনই হবে না পদ্মফুল। সরুন তো, এভাবে ঘরে একা বসে থাকলে বাহিরের মানুষরা কি বলবে? একটা চুমু দেই প্লিজ। পদ্ম চোখ রাঙালো। এই না না, এখন না। ইজহান পদ্মের কথা শুনল না। টুপ করে পদ্মের ওষ্ঠে একটা চুমু এঁকে দিল। পদ্ম মুখ হাত দিয়ে তাড়াতাড়ি উঠে ওয়াশরুমে ঢুকে পড়ল। ইজহান ব্যাককলের মতো শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। ওয়াশরুম থেকে কাশির শব্দ শোনা যাচ্ছে। চিন্তিত হয়ে ইজহান বলল, পদ্ম, ঠিক আছো তুমি? দরজা খুলে আমি ঢুকবো। পদ্ম কোনো রকম উত্তর দিল না। মুখ ধুয়ে বের হলো। ইজহান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাচ্ছে। চোখে মুখে দুর্বলতার ছাপ। চোখ টেনে তুলতে পারছে না, এমন অবস্থা। ইজহানকে শক্ত করে জড়িয়ে ধরল পদ্ম। পদ্মের পিঠে হালকা করে হাত রাখলো। প্রায় 1 সপ্তাহ ধরে পদ্মের এই অবস্থা। আসলে বুঝছে না ঠিক কি হয়েছে। ইজহান নরম কণ্ঠে বলল, ঠিক আছো তুমি? পদ্ম মাথা নাড়ল। কথা বলার শক্তি নেই। বমি করে সব শক্তি উধাও হয়ে গিয়েছে। পেটে যা ছিল সব চলে গিয়েছে। ইজহান আবারও বলল, তোমার আসলে কি হয়েছে? এমন দুর্বল হয়ে গিয়েছো আমি বুঝছি না ঠিক। আমিও জানি না, কয়েকদিন ধরে বমি হয়, মাথা ঘুরায়, যা খাই সব বমির সাথে চলে যায়। এই জন্য বোধহয় দুর্বল দুর্বল লাগছে। ইজহান পদ্মকে কোলে করে বেডে শুইয়ে দিল। কিছুক্ষণ শুয়ে থাকুক, তারপর না হয় উঠে বাহিরে যাবে। পদ্ম বসতে নিয়েছিল, তখনই ইজহান ধমক দিল, সমস্যা কি তোমার? একটু আগে বমি করে এসেছো, এখন আবার কোথায় যেতে চাচ্ছ? খবরদার, রুমের বাহিরে পা রাখবে না। কিছু সময় রেস্ট নাও, তারপর উঠে বাহিরে যাবে। পদ্ম দুর্বল গলায় বলল। না, বাসায় কত মেহমান, সবাই কি ভাববে বলুন তো? ইজহান উঠে দাঁড়ালো। যদিও মানুষের কোনো কথাকে সে পাত্তা দেয় না, কিন্তু এখন এভাবে পদ্মকে ঘরে আটকে রাখলে সত্যি অনেকে অনেক কথাই বলবে, যার ইফেক্ট পড়বে পদ্মের উপর। কিন্তু এখন তো সে অসুস্থ, কিভাবে বাইরে যেতে বলবে? যদি আবার অসুস্থ হয়ে যায় তখন? এই অনুষ্ঠান শেষ হলেই পদ্মকে মেধার কাছে নিয়ে যাবে। যদিও এসব মেলি ব্যাপার, তাই সে এখানে থাকতে চাচ্ছে না। এরকম রোগের চিকিৎসা সে করে না।
পদ্মের তাও মন মানল না। বাসায় এত মানুষ এখন এভাবে শুয়ে থাকাটা আসলেই মানে না। এই ইসানকে বোঝাবে, আবার একদিক দিয়ে শুয়ে থাকতেও মন চাচ্ছে। 10 মিনিট ঘুমালে হয়তো ভালো লাগতো। মাথা প্রচুর ঘোরাচ্ছে। কিন্তু পদ্মের পুরো কথাটা শেষ করতে দিল না ইজহান। কোনো কিন্তু নয়, আমি মাকে পাঠাবো তোমার কাছে, আমি আসছি। ইজহান চলে গেল। পদ্মের চোখ বন্ধ হয়ে আসছে। তার যদি বড় কোনো অসুখ হয়ে থাকে তখন ভেবেই চোখ দিয়ে নোনা জল পড়তে লাগলো। ইজহানকে ছাড়া থাকতে পারবে না সে। মানুষটার প্রতি খুব মায়া জন্মেছে এই 4টি বছরে। বিয়ের পর পদ্ম খুবই কম সময়ের জন্য গ্রামে গিয়েছে। সে যেতে চাইতো না। অন্য মেয়েরা যেমন বাপের বাড়ি যাওয়ার জন্য পথ চেয়ে বসে থাকে, আর সে জায়গায় মেয়ে হয়ে বাপের বাড়ি যেতে চায় না। মনিরা শেখ জোর করিয়ে তারপর পাঠাতো, তাও আবার 2-3 দিন থেকে চলে আসতো। হিজানকে ছাড়া কোথাও যেতে ভালো লাগে না, মন বসতো না। মানুষটাকে চোখের আড়াল করতেই চায় না সে। আজ তাদের 4র্থ বিবাহ বার্ষিকী, আজই তাকে অসুস্থ হতে হলো। নিজের প্রতি একরাশ রাগ জন্ম হচ্ছে। পদ্ম প্রায় 1 ঘন্টার মতো শুয়ে আছে, ভালো লাগছে না। প্রচণ্ড পরিমাণে অস্বস্তি লাগছে, দম বন্ধ হয়ে আসছে, মাথাটা ব্যথা করছে অনেক। পদ্ম উঠে বসেছে, মাথা চেপে ধরল। মন চাচ্ছে শরীর থেকে মাথা আলাদা করে দিতে। অসহ্যকর বেদনা। কেন যে শরীরের এমন অবস্থা হয়েছে কিছুই বুঝছে না সে। কয়েকদিন আগেও তো ভালো ছিল, কেন যে এমন হচ্ছে তার? মাথা ব্যথা বাড়তে লাগলো। এক প্রকারে ছটফট করছে সে। মনিরা শেখ আর ইজনিয়া রুমে এসেছে। ইজহান তখন বলেছিল পদ্ম অসুস্থ তাই ঘুমাচ্ছে, কাজের চাপে আর পদ্মের সাথে দেখা করতে আসতে পারেনি। এখন তিনি আর ইজনিয়া এসেছে। রুমে ঢুকে বিচলিত হয়ে গেছে পদ্ম ছটফটানি দেখে। তড়িঘড়ি করে পদ্মকে টেনে বুকে জড়িয়ে ধরল। কি হয়েছে, কি হয়েছে, এমন করছে কেন? পদ্ম মাথাটা মনিরা শেখের বুকে হেলিয়ে দিল। মা, জানি না আমার কি হয়েছে, কয়েকদিন ধরে বমি, মাথা ঘোরায়, এখন মাথা ব্যথা করছে ভীষণ, আমি সহ্য করতে পারছি না। মনিরা শেখের কপালে ভাঁজ পড়ল। এগুলো প্রেগনেন্সি হওয়ার লক্ষণ। কোনোভাবে পদ্ম প্রেগনেন্স নয় তো? ইজনিয়া তো মনে মনে ধরে নিয়েছে পদ্ম প্রেগনেন্ট। তবে তার মায়ের ভয়ে মুখে কিচ্ছু প্রকাশ করলো না। মনটা যেন আনন্দে দুলছে। শোন ইজনিয়া, 2টো প্রেগনেন্সি কিট আনবি এখনই, জানিয়ে আয়। ইজনিয়া লাফ দিয়ে চলে গেল কিট আনতে। পদ্ম প্রেগনেন্সি কিট এবার বুঝলো না। পদ্ম প্রেগনেন্সির কিট এসব বুঝলো না। সে তো আর প্রেগনেন্ট নয়, তাহলে তার শাশুড়ি কেন এটা বলছে? মুনিরা শেখ পদ্মের মাথায় হাত বুলাতে বুলাতে বলল, তোমার পিরিয়ড ডেট কবে? পদ্মের কোনো রকম সংকোচ বোধ কাজ করলো না, সোজা সাপটা উত্তর দিল, এই মাসের 5 তারিখ ছিল। এখন তো 16 তারিখ, তার মানে তোমার পিরিয়ড মিস হয়েছে, তাই তো? জি মা। আচ্ছা ইজনিয়া, কিটগুলো নিয়ে আনো, তারপরে সব ক্লিয়ার হবে। পদ্ম মাথা তুলে তাকালো মনিরা শেখের দিকে, অবুঝ কণ্ঠে বলল, কি ক্লিয়ার হবে মা? মনিরা শেখ হেসে পদ্মের গালে হাত রাখলো। তুমি প্রেগনেন্ট কিনা সেটাই। তোমার যে লক্ষণ দেখছি, মনে তো হয় প্রেগনেন্ট, তাই কিট আনতে পাঠিয়েছি ইজনিয়াকে। প্রেগনেন্ট কথাটা শুনে পদ্মের মনটা থক করে উঠল, চোখটা ভিজে আসছে বারবার। যখন মেধাপু প্রেগনেন্ট হয়েছিল তখন তারও মা হওয়ার জন্য মনটা উতলা হয়ে উঠেছিল। তার বয়স 18 হওয়ার পরও ইজহান বারবার নিষেধাজ্ঞা দিয়েছে, কতবার যে চেষ্টা করেছে, কোনোভাবেই হয়নি। এক পর্যায়ে হাল ছেড়ে দিয়েছিল। কত রাত কেঁদে কেটে ঘুমিয়েছে, 1000বার ঝগড়া হয়েও গিয়েছিল ইজহানের সাথে, তবে কখনো গায়ে হাত তুলেনি। শান্ত হয়ে বোঝাতো, না হয় বকা দিত। এই নিয়ে তাদের মধ্যে কত কথা কাটাকাটি হয়েছে হিসেব নেই। কতবার ইজহান তাকে ফিরিয়ে দিয়েছে। ভাবতেই মনটা হু হু করে উঠল। শুধু বলতো, বয়স হোক, বড় হও, তারপর বাচ্চা নেওয়ার কথা ভাববো। যদি ঘটনাটি সত্যি হয়ে যায় তাহলে ইজহান ঠিক কিভাবে নিবে বিষয়টা? এখন তো তার বয়স 19 হয়েছে, এটা মেনে নেওয়াই যায়। প্রায় 8 ঘন্টা পর ইজনিয়া এসেছে। বাসা থেকে ফার্মেসি দূরে, তাই এত সময় লেগেছিল।
না হলে আরও তাড়াতাড়ি আসা যেত। এই আধ ঘন্টায় পদ্ম দুবার বমি করেছে। মনিরা শেখ একটুও নড়ল না পদ্মের কাছ থেকে। পদ্মকে সব বুঝিয়ে দিয়েছে। পদ্মর রেজাল্ট দেখে বারবার চোখ মুছতে লাগলো। দুটো দাগ এসেছে, তার মানে সে সত্যি সত্যি প্রেগনেন্ট। তার এত বছরের সাধনা, পদ্মনাথ চাইতেও চোখ থেকে পানি পড়ছে। এটা হচ্ছে সুখের কান্না, সুন্দর অনুভূতি। পদ্ম কিটটা মনিরা শেখের কাছে দিলেন। তিনি তো খুশিতে পাগল হয়ে যাবে প্রায়। বহু বছর পর শেখ বাড়িতে একটা বাচ্চা আসবে, বংশের প্রদীপ আসতে চলেছে। আর ইজনিয়া তো নাচছে খুশিতে। মনিরা শেখ পদ্মের কপালে চুমু দিতেন। যতই হোক তার মাধ্যমেই তো সব হয়েছে। পদ্ম বলে দিয়েছে যেন কাউকে কিছু না জানায়। আর মনিরা শেখও চাননি ধরেই সব কিছু কাউকে জানাতে। 4-5 মাস যাক, তারপর জানাবে। ইজানকেও জানানো হয়নি। পদ্ম চেয়েছে সে নিজেই জানাবে তাকে, তাই কেউ কিচ্ছু বলেনি। অবশেষে অনুষ্ঠান শেষ হয়েছে। সবাই এক এক করে চলে গিয়েছে। সবাই চলে যাওয়ার পর পদ্ম রুমে চলে এসেছিল। খারাপ লাগছিল এত মানুষের মাঝে থাকতে। মনিরা শেখ কিছুটা পদ্মকে অল্প কিছুটা পোলাও খাইয়ে দিলেন, কিন্তু তাও পদ্মর পেটে সইল না। তার অনাগত বাচ্চা তার অবস্থা নাজেহাল বানিয়ে ফেলেছে একেবারে। পদ্ম রুমে এসে শুয়ে পড়ল। বড্ড বেশি খারাপ লাগছে তার। ইজানও রুমে এসেছে, কারণ ইজনিয়া বলেছিল পদ্ম তাকে বলেছে রুমে যেতে। পদ্ম চিত হয়ে শুয়ে আছে, এক হাত মাথার উপরে দেয়া, আরেক হাত বালিশে রাখা। পদ্মের মুখটা দেখে ইজানের খারাপ লাগা শুরু করলো। মেয়েটা হঠাৎ যে কি হলো বুঝতেই পারছে না। পদ্মের পাশে বসে হাতটা ধরলো, আর সাথে সাথেই পদ্ম চোখ মেলে ইজানের দিকে তাকালো। বেশি খারাপ লাগছে তোমার? পদ্ম কিছু বলল না, উঠে গিয়ে ইজানের হাতে কিটটা ধরিয়ে দিল। ইজানের মন শীতল হয়ে আসছে, হাত মৃদু কাঁপছে। এটা কি সত্যি? পলকহীন চোখে তাকিয়ে আছে কিটটার দিকে। ইজান পদ্মকে জড়িয়ে ধরলো খুব শক্ত করে। এমন হচ্ছে যেন পদ্ম কোথাও চলে যাবে। পদ্ম শ্বাস নিতে পারছে না, জান বের হয়ে যাওয়ার উপক্রম। পদ্ম তার কাঁধে পানি অনুভব করলো। আচ্ছা, পানি আসলো কোথা থেকে? ইজান কি কাঁদছে নাকি? ইজানের মুখটা তার সামনে আনলো। ইজান কাঁদছে, তার চোখের কার্নিশে বিন্দু বিন্দু পানি। কিন্তু কেন? ইজান ভাঙা গলায় বলল, আমি কখনো তোমার অল্প বয়সে বাচ্চা চাইনি, কিন্তু আমার এখন এত শান্তি লাগছে কেন বলতে পারবে পদ্ম? এটা কি সত্যি? পদ্ম মাথা নাড়ল। ইজানের চোখ থেকে চশমা খুলে চোখের পানিগুলো মুছে দিল। বাবা হওয়া এত শান্তি আগে বুঝিনি কেন? কারণ আমি আগে প্রেগনেন্ট হইনি, তাই। ইজান বুঝছে পদ্ম মজা করছে। মনে হচ্ছে এই তো সেদিন মেয়েটাকে বিয়ে করে ঘরে তুললো, আর আজ তাকে বাবা হওয়ার আগাম সংবাদ জানাচ্ছে। কি যে পরিমাণ শান্তি লাগছে তার বলে বোঝাতে পারবে না। এই অনুভূতিটা এত সুন্দর কেন? ইজান পদ্মের মুখে অনবরত চুমু এঁকে দিল। ধন্যবাদ পদ্মফুল, আমাকে বাবা হওয়ার সুসংবাদ দেওয়ার জন্য। পদ্ম হেসে ইজানকে জড়িয়ে ধরল। হাত যেন খুশির শেষ নেই কারোর। প্রেগনেন্সির 6 মাস চলছে পদ্মের। আগে থেকে শারীরিক গঠন বদলে গিয়েছে, প্রচুর মোটাও হয়েছে সে। এখন আপাতত খেতে পারে, যার কারণ খায় আর ঘুমায়। এই 6 মাস যাবৎ তার শেখ ভিলায় আছে। ইজানের এখান থেকে হসপিটালে যাতায়াত করতে সমস্যা, তাও পদ্ম তার বাচ্চার জন্য সব কথা ভুলে যায়। আর মনিরা শেখ তার কথা আর কী বা বলবে? সে তো পদ্মকে একটা কাজও করতে দেয় না। উল্টো ইজান বাসায় না থাকাকালীন সময়ে পদ্মের পাশে পাশেই থাকে। সবসময় পদ্মকে তিনি আঁকলে রাখে। পদ্ম তাদের প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবে। ইজান তার শার্ট চেঞ্জ করছে আর বলছে, পদ্ম, তোমার মনে হচ্ছে না তুমি আগের থেকে মোটা হচ্ছ? পদ্ম এতক্ষণ চকলেট খাচ্ছিল, আচমকা খাওয়া বন্ধ করে দিয়ে বলল, কি বলতে চাচ্ছেন সরাসরি বলুন। ইজান পদ্মকে রাগানোর জন্য বলল, তুমি আগের থেকে অনেক মোটা হচ্ছ, এত বেশি খেও না। তোমাকে এখন কেমন লাগছে? পদ্মের চোখ দিয়ে পানি পড়ে গেল। তার জিনিস খাচ্ছে বলে একেবারে এ কথা বলবে? আমি কি একা খাচ্ছি নাকি? আপনার বাচ্চাও তো খাচ্ছে, আর খাবোই না আমি। ধুর। পদ্ম চকলেটটা নিচে ফেলে দিল। রুমের বাইরে যাওয়ার জন্য উদ্যত হলো, কিন্তু ইজান পদ্মকে পেছন থেকে আলতোভাবে জড়িয়ে ধরল।
পদ্মর পেটে হাত রাখলো। উফ, মেয়েটা এত রেগে যায়। ইজান শান্ত কণ্ঠে বলল, মজা করছিলাম তো জান, এমন করে না, আর কখন এসব বলবো না। তুমি কি জানো তোমাকে কত সুন্দর লাগছে ইদানিং? পদ্ম একেবারে মিয়ে গেল। মানুষটার উপর রাগ করে থাকতে পারে না সে। হুম, আগে সুন্দর ছিলাম না বুঝি? আমার বাবুর আম্মু সব সময় সুন্দর ছিল। পদ্ম ছটফট করছে, ঘুম আসছে না তার, পিঠ ব্যথা হয়ে আছে। এখনও তার ডেলিভারির 1 মাস বাকি আছে। এখন বাজে রাত 1টা। পাশে তাকিয়ে দেখে ইজান নিশ্চিন্তে ঘুমাচ্ছে। পদ্ম ব্যথায় ছটফট করছে। এক সময় তার ব্যথা প্রচণ্ড শুরু হলো। শরীর থেকে ঘাম ঝরছে ইচ্ছে মতো। ইজানকে খুব কষ্ট করে ডাক দিল। যদি তাকে ডাক দেওয়ার বিন্দু মাত্র ইচ্ছে ছিল না, কিন্তু সে তো কষ্ট সহ্য করতে পারছে না। ইজান পাশ থেকে চশমাটা পরল। পদ্মের শুধু ঘাম ঝরছে, মুখটা লাল হয়ে আছে পুরো। হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ল ইজান। তার আর বুঝতে বাকি রইল না কেন পদ্মর এমন করছে। পদ্ম ডেলিভারির সময় ঘনিয়ে এসেছে। পদ্মকে কোনো রকম পাজা করে কোলে নিয়ে নিচে নেমে আসলো। মেয়েটার কান্নায় ইজানের হৃদয় ভীষণ পোড়াচ্ছে। ইজান তার মা বাবাকে গলা উঁচু করে ডাক দিল। তারাও এসে পড়েছে নিচে। তাড়াতাড়ি করে পদ্মকে গাড়িতে তোলা হলো। গাড়িতে থাকা অবস্থায় মেধাকে কল করলো। যেহেতু মেধাই প্রথম থেকে পদ্ম চেক আপ করে এসেছে, সেহেতু ডেলিভারি মেধাই করবে। এখন মাত্র ভরসা মেধা। পদ্মের অসহায়হীন ব্যথা দেখে কারোর মাথায় ঠিক নেই। পদ্মকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। মেধা যথাসম্ভব দ্রুত হসপিটালে চলে এসেছিল, যার কারণে এত বেশি ওয়েট করা লাগেনি। ইজানও অপারেশন থিয়েটারেও যেহেতু ডক্টর, তাই হসপিটালে কর্তৃপক্ষ কোনো রকমই কথাই বলেনি। পারমিশন নিয়ে সে অপারেশন থিয়েটারে ঢুকেছে। পদ্মের নর্মাল ডেলিভারি করা হবে, তাই সব কিছুর প্রস্তুতি নিচ্ছে। মাঝ বরাবর মেধা দাঁড়িয়ে আছে, তার পাশে দুজন নার্স আর ইজান। পদ্ম কেঁদেই চলেছে। ইজানের হাতটা শক্ত করে ধরে রেখেছে। এই প্রথম ইজান কোনো মহিলা ডেলিভারিতে এসেছে, যার কারণে তার হাত পাও কাঁপছে। মাথা যেন ঠিকঠাক কাজ করছে না। মনে মনে একটাই দোয়া করছে, যেন পদ্ম এবং তার বাচ্চা ঠিক থাকে। পদ্মের ডেলিভারি শেষ হলো। পদ্ম এখন অচেতন হয়ে শুয়ে আছে। কিছুক্ষণ আগেই ব্যথায় জ্ঞান হারিয়েছে। ইজান তার একমাত্র ছেলেকে রক্তমাখা অবস্থায় কোলে নিল। হ্যাঁ, সে একমাত্র পুত্র সন্তানের বাবা হয়েছে। চোখ দিয়ে অনবরত পানি পড়ছে তার। বাচ্চাটিকে বুকের সাথে মিশিয়ে নিল। মেধা হেসে ইজানের কাঁধে হাত দিল। কংগ্রাচুলেশন সুদর্শন পুরুষ, তুইও বাবা হয়ে গেলি। ইজান হাসছে, কিন্তু তার চোখ দিয়ে পানি পড়ছে। নার্সের হাতে বাবুকে দিয়ে দিল, কারণ তাকে এখন ক্লিন করা হবে। ইজান নিজের শার্টের দিকে তাকালো। পুরো রক্তে ছেয়ে গিয়েছে। এটা সে ক্লিন করবে না, তার বাবা হিসেবে প্রথম স্মৃতি রেখে দিবে। পদ্মকে কেবিনে শিফট করা হয়েছে। জ্ঞানও ফিরেছে এবং সে এখন অনেকটাই সুস্থ। ইজান নিজের শার্ট চেঞ্জ করতে গিয়েছে। পদ্ম তার পাশে শুয়ে থাকা ছোট্ট দেহটাকে দেখছে। এতদিন সে তার পেটের মধ্যে লুকিয়েছিল, এখন তার চোখের সামনে। পদ্ম তার এক হাত আলতো করে বাচ্চাটাকে ছুঁয়ে দিল। ইজান কেবিনে এসে মা আর ছেলের কাণ্ড দেখছে। মুচকি হেসে পদ্মর পাশে চেয়ারে বসলো। কেমন আছো পদ্মফুল? পদ্মের দৃষ্টি তার ছেলের দিকে, হানমনে উত্তর দিল। ভালো। ইজান হুট করে পদ্মের বক্ষে ওষ্ঠ ছুঁয়ে দিল। পৃথিবীর সবচেয়ে দামি সুখ দিয়েছো তুমি পদ্ম, ধন্যবাদ দিয়ে ছোট করব না। পদ্ম চমকে তাকালো ইজানের দিকে। ছেলের নাম ঠিক করেছেন? তার নাম হবে ইয়াজ শেখ প্রাণ। সুন্দর না? পদ্ম সম্মতি জানালো। নামটা তার পছন্দ হয়েছে। বাবা মায়ের নামের প্রথম দুটো অক্ষর মিল পেয়েছে। তারা এখন 2জন থেকে 3জন হয়ে গেল। সুখী পরিবার। ইজানের 3 মাস চলছে। মায়ের অবস্থা নাজেহাল করে ছাড়ছে। একদিকে তার বাবার জ্বালা, আরেকদিকে সে জ্বালা। মাঝে মাঝে পদ্মের কান্না চলে আসে। হার পারে না দুজনকে নিয়ে। ছেলেটাও কেমন বাবার মতো হয়েছে। পদ্মের কষ্ট কেউ বুঝতে চায় না। অনেকক্ষণ যাবৎ ইয়াস কান্না করছে। পদ্ম ইয়াসকে কোলে নিয়ে রুমে হাঁটছে। ছেলের তাও মন ভরছে না। কান্না কমলো না। ইজহান হসপিটাল থেকে ফিরেছে মাত্র। ফ্রেশ হয়ে পদ্মর কোল থেকে ইয়াজকে নিল।
এত কান্নাকাটি করছে কেন আমার বাবাটা? পদ্ম এবার কান্না করে দিল। আপনার ছেলে কোন সময় কান্না করে না বলুন? আমার অবস্থা নাজেহাল করে দিয়েছে এইটুকুন এক বাচ্চা। ঠিক আপনার মতোই হয়েছে আপনার ছেলে। ইজান শুনেও শুনল না এমন একটা ভাব করলো। পদ্ম রেগে মেগে আগুন হয়ে গিয়েছে। ইজানের কলার ধরে একটা ঝাঁকি দিয়ে দিল। কথা বলছেন না কেন? আহা, আস্তে কথা বলো, ইয়াজ ঘুমাচ্ছে তো। ইজানের কলার ধরে একটা ঝাঁকুনি দিল। পদ্ম তার ছেলের দিকে তাকালো। আসলেই ঘুমাচ্ছে। বাবার কোলে যেতে না যেতেই ঘুম। আর সে যে এতক্ষণ ধরে হাঁটলো তার কোনো দাম নেই। ছেলেও পোলটি নিয়ে ফেললো। ইজান আস্তে করে ইয়াসকে শুইয়ে দিল। এখন তার মায়ের সেবা করার পালা। পদ্মকে কোলে করে বেলকনিতে নিয়ে গেল। পদ্ম হাত পা ছোটাছুটি করছে। ইজান চেয়ারে বসলো। পদ্মকেও তার কোলে বসালো। পদ্মের ঘাড়ে ওষ্ঠ ছুঁইয়ে দিল। পদ্ম আকাশের দিকে তাকাও, কত সুন্দর চাঁদ উঠেছে দেখো। পদ্মও তাকালো। সত্যিই সুন্দর একটা চাঁদ উঠেছে আর হালকা বাতাস বইছে। পদ্ম চোখ বন্ধ করে অনুভব করলো। আচ্ছা ডাক্তার সাহেব, চাঁদ বেশি সুন্দর নাকি আমি বেশি সুন্দর? ইজান মুচকি হেসে বলল। অবশ্যই তুমি। পদ্মের মনে একটা কৌতূহল জাগলো। ইজানের দিকে ফিরে প্রশ্ন করলো। আমাদের প্রেমের রং কি ডাক্তার সাহেব? শুভ্র। পদ্ম অবাক হলো ইসানের কথায়। শুভ্র কেন? শুভ্র রং সব সময় পবিত্র। পদ্ম স্মিত হাসলো। এই চাঁদের আলোয় মৃদু বাতাস, রোমাঞ্চকর পরিবেশ ইজানের মনকে বারবার ধাক্কাচ্ছে। ইজান আর কন্ট্রোল করতে পারল না। পদ্মের ওষ্ঠে ওষ্ঠ ছুঁইয়ে দিল। পদ্ম আর কোনো বাধা দিল না। ইজানের চুলগুলোকে আঁকড়ে ধরেছে সে। দুজনেই গাঢ় নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। পদ্ম, তোমাকে আরও একটা বাবু গিফট করতে চাই। পদ্ম সাথে সাথেই বলে দিল। আর বাবু চাই না ডাক্তার সাহেব?